মাসুদ রানা সিরিজের গল্প আমি সোহানা পর্ব ৫। ফোনটা বেজে উঠতেই স্বস্তির হাফ ছেড়ে রানা বলল, সোহানা। শুনেই মনটা খারাপ হয়ে গেল জেনে। জীবনের সবচেয়ে আনন্দঘন সময়টার ইতি ঘুরতে যাচ্ছে। সময়টা খুব বেশি নয়, ৪৮ ঘন্টার কিছু বেশি, কিন্তু এরই ভিতর আনন্দের যে প্রাচুর্য ছিল তার জীবনে কখনো পাবে বলে বিশ্বাস হয় না। কারণ এই একই পরিবেশ আর কোনোদিন ফিরে আসতে পারে না। পরিবেশ, প্রথমে আতঙ্ক ও শোক, তারপর নিরাপত্তা ও বিশ্বাস। জেনি উপলব্ধি করেছে মাসুদ রানা মানে হলো পরম নির্ভরতা ও দুর্ভাবনাহীন নিরাপত্তা। রানা ওর কোমল স্বভাব ও ভদ্র আচরণ দিয়ে জয় করে নিয়েছে জেনির মন। তার অন্ধকার জগতে এমন একটা আলো জ্বেলে দিয়েছে ও, যে আলোর অস্তিত্ব সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। এই আলো তাকে সারা জীবন পথ দেখাবে। ফোনে রিসিভার তুলে অপেক্ষা করছে রানা। অপর প্রান্ত থেকে কে কথা বলে শুনতে চায়। তারপর ওর গলা পেল জেনি। হ্যাঁ সোহানা। থামলো একটু পর, তারপর বলল, হ্যাঁ না, এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখছি না। পরের বিরতিটা দীর্ঘ হলো। একবার মৃদু শব্দে হাসলো ও সবশেষে বলল, ঠিক আছে, আমরা তৈরি হয়ে থাকব। রিসিভার নামিয়ে রেখে রানা দেখলো ওর দিকে তাকিয়ে রয়েছে জেনি। কাছে এলো ও, লম্বা কাউচের ওপর জেনি যেখানে বসে রয়েছে। তার একটা হাত ধরলো ও। আমরা আজ রাতেই রওনা হব জেনি। জোর করে হাসার চেষ্টা করলো জেনি। সোহানা ফোন করেছিল, তাই না? হ্যাঁ। বসলো রানা, জেনির কাঁধে একটা হাত রাখলো। রানা যে মাত্রা ছাড়িয়ে খুশি হয়ে উঠেছে বুঝতে পারছে জেনি। খানিকটা ঈর্ষাবোধ করছে সে। একটা গাড়ি নিয়ে ঠিক ৯:৩০ আসবে ও, তার মানে ৮-২ ঘন্টা পর। তাহলে তোমার গাড়িটার কি হবে? শহরের গ্যারেজে পেনিফিগার খোঁজ নিয়ে থাকতে পারে, হয়তো জেনে ফেলেছে ওটা আমি কোত্থেকে কিনেছি। গাড়ির নাম, মডেল, নাম্বার ইত্যাদি জানা থাকলে তার লোকেরা ওটা খুঁজবে। মৃদু স্বরে হাসল রানা। একটু ভয় ছিল ওরা হয়তো এয়ারপোর্ট থেকে সোহানার পিছু নেবে, কিন্তু সোহানা বুদ্ধি করে সরাসরি এখানে আসেনি, উঠেছে পুলিশ স্টেশনে। এমন ভাবে সাজানো হয়েছে ব্যাপারটা, দেখে মনে হবে ওকে গ্রেফতার করা হয়েছে। সোহানা আসার পর কি ঘটবে জানতে চাইলো জেনি। ক্যালেটোরেলের একটা হোটেলে নিয়ে যাওয়া হবে তোমাকে। আশরাফ চৌধুরী নামে এক ভদ্রলোক ২টো কামরা ভাড়া করেছে ওখানে, একটা নিজের নামে, অপরটা তার বন্ধুর জন্য। তার বন্ধু পরে উঠবে হোটেলে, নাম বব রিগান, মানে তুমি। আমি? বব রিগান? কিভাবে? ছেলে হিসেবে চালানো হবে তোমাকে, বলে হাসলো রানা। শার্ট, প্যান্ট আর টুপি আগেই কিনে এনেছি আমি। তুমি জানলে কিভাবে সোহানা আমাকে ছেলে বানিয়ে? ধারণাটা আমার, সোহানার নয়। ফোনে আগেই তাকে জানিয়েছিলাম আমি। কিন্তু আমার পাসপোর্টের কি হবে? ফর্ম আর স্ট্যাম্প সাথে করে এনেছে সোহানা। এখন দরকার শুধু একটা ফটো, সেজন্য ক্যামেরাও কিনে রেখেছি। তোমাকে শার্ট প্যান্ট পরিয়ে ছবিটা তুলে ফেলবো এবার। হোটেলে ঢুকে খাতায় সই করতে পারবে তো, কাউকে বুঝতে না দিয়ে যে তুমি অন্ধ? খানিকটা সাহায্য করলে পারবো। লবিতে ঢোকার সময় কেউ হাত ধরে থাকলেই হবে। সই করার সময় রেজিস্টারে একটা আঙুল থাকলে ভালো হয়। তুমি আমার সঙ্গে থাকবে না? না, গাড়ি থামলে তোমার সঙ্গে আশরাফের দেখা হবে, সেই তোমাকে নিয়ে হোটেলের ভেতর ঢুকবে। ভুরু কুচকে কি যেন ভাবলো জেনি, তারপর বলল, তুমি থাকো রানা, তুমি আমাকে বোঝো। আশরাফ চৌধুরীর অভিনয় মাত্রা ছাড়িয়ে যাবে, আমি জানি। অন্ধ কাউকে সাহায্য করতে এলে সব মানুষই বাড়াবাড়ি করে ফেলে। প্রতিপক্ষ আমাকে চেনে জেনি, ওরা আমাকে খুঁজছে। আশরাফ সাথে থাকলে তোমার কোনো ভয় নেই। খুব বুদ্ধিমান লোক সে, রাডার অ্যান্টেনার মতো সেন্সিটিভ। ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো জেনি। ঠিক আছে, তারপর কি ঘটবে? দুজনেই তোমরা ঘরের ভেতর থাকবে, খাওয়া দাওয়া নাস্তা সব ভেতরে। কামরা দুটোর মাঝখানে দরজা থাকবে, কাজে গল্প করতে পারবে তোমরা। আমি জানতে চাইছি তোমার কি হবে, তোমার আর সোহানার? সেটা ঠিক এখনই বলা যাচ্ছে না, বলল রানা। জেনি অনুভব করলো রানা হাসছে। নিশ্চিত হবার জন্য একটা হাত তুলে পরীক্ষা করলো সে। নিজের ঠোঁটের উপর জেনির আঙুলগুলোকে স্পর্শ করতে দিল রানা। ব্যাপারটা ইতিমধ্যে অভ্যস্ত হয়ে গেছে ও। কেন বলা যাচ্ছে না কেন? জেনির গলায় খানিকটা অভিমান, খানিকটা জেদ।
এমন হতে পারে শহরের এখানে সেখানে মুখ দেখাবো আমি, পেনি ফিদারের লোকজন আমার পিছু নেবে, হয়তো আটক করারও চেষ্টা করবে, তবে আমার উপর নজর থাকবে সোহানার। কাজটা সহজ, কারণ তারা জানে সোহানা এখনো পুলিশ স্টেশনে আটকে আছে। উই প্লে কাউন্টার টাইম। মানে সরি, ফেন্সিং টার্ম। প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য প্ররোচিত করবে তুমি, যাতে ঠেকাবার সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত হানার সুযোগ পাও। 24 ঘন্টার মধ্যে পেনি ফিদারের লোকজনকে পাগল বানিয়ে ছাড়বো আমরা। বেশ কয়েকজনকে অচল করে দেব। পরিস্থিতি শান্ত হলে আশরাফকে ফোন করব। বন্ধুকে নিয়ে হোটেল ছাড়বে সে, এয়ারপোর্টে গিয়ে পরবর্তী প্লেন ধরবে। আগামী 4 দিনের প্রতিটি ফ্লাইটে একজোড়া করে সিট বুক করা হয়েছে। তোমরা চলে যাবার পর বাকি কাজটুকু শেষ করার জন্য এখানে আরো 2-4 দিন থেকে যেতে পারি আমরা। কিন্তু সব যদি সুষ্ঠুভাবে না ঘটে, ওরা যদি তোমাকে গুলি করে? গুলি তো করতেই পারে, তবে আমরা সাবধানে থাকবো। দাঁড়ালো রানা, জেনির হাত ধরে দাঁড় করালো। চলো বাথরুমে ঢুকি, তোমার চুল নিয়ে ঝামেলা আছে। আমার চুল? মানে? কেটে ছোট করতে হবে। সর্বনাশ, আমার এত সুন্দর চুল কেটে ফেলতে হবে? ছোট করতে হবে। কে ছোট করবে? তুমি? এত কিছু জানো? জানতে হয়েছে, সোহানা আমাকে শিখিয়েছে। 1 সেকেন্ড চুপ করে থাকলো জিনি, তারপর বলল, রানা, আমার উপর রাগ করো না। জানি তোমার সোহানার প্রতি আমার কৃতজ্ঞ বোধ করা উচিত, কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে তাকে আমি ঠিক পছন্দ করতে পারবো না। পছন্দ করতেই হবে এমন কোনো কথা তো নেই। অমায়িক হেসে বলল রানা, আগে তাকে দেখো, তারপর নিজেই সিদ্ধান্ত নিও। চলো এবার। 8 ঘন্টা পর পিঠ উঁচু একটা চেয়ারে শির দ্বারা খাড়া করে বসলো জেনি। চোখ খোলা, ঝলসে উঠল ফ্ল্যাশ। কয়েকটা ফটো তুলল রানা। জেনির চুল ছেলেদের মতো করে কেটেছে, ও পরিপাটি করে আঁচড়েও দিয়েছে। ফোম রাবারের 2টো টুকরো ছিল মুখের ভেতর ফটো তোলার সময়, ফলে মুখের আকৃতি বদলে যায়। তৃতীয় প্রিন্টটা নিখুঁত হলো, একটা এনভেলপে ভরে রাখলো রানা। প্যাডগুলো বের করে ফেলো, বলল রানা। নিজের কাছে রেখে দাও, হোটেলে ঢোকার সময় আবার লাগবে। পরবর্তী 45 মিনিট জিনিসপত্র গোছগাছের কাজে ব্যস্ত থাকলো রানা। জেনের জিনিসপত্র একটা সুটকেসে ভরে তালা লাগাচ্ছে। হঠাৎ কান দুটো সজাগ হয়ে উঠল। পরিষ্কার কিছু শুনতে পেয়েছে তা নয়, তবু কেন যেন খুঁতখুত করে উঠল মনটা। ছোট অফিস কামরায় ঢুকলো ও, আলো নিভিয়ে জানালার সামনে দাঁড়ালো। পর্দাটা 1/2 ইঞ্চি সরিয়ে উকি দিল বাইরে। গাছপালার ভেতর দিয়ে চলে গেছে সরু পথটা, অন্ধকার গ্রাস করে নিয়েছে। কোথাও কিছু নড়তে দেখা গেল না। কিচেনে চলে এলো রানা, বাইরে উকি দিল। বাড়ির পেছন দিকেও দেখার কিছু নেই। লিভিং রুমে ফিরে এসে দেখলো দাঁড়িয়ে রয়েছে যিনি, ওর দিকে মুখ। চাপা গলায় জানতে চাইল সে, কি ব্যাপার রানা? সম্ভবত কিছু একটা ঘটতে যাচ্ছে, মৃদু কণ্ঠে বলল রানা। তুমি কিছু শুনতে পাচ্ছ? সমগ্র অস্তিত্ব দিয়ে শোনার চেষ্টা করলো জেনি। প্রায় 1 মিনিট পর বলল, না, প্রতিটি শব্দ স্বাভাবিক লাগছে, তবে আমার ধারণা কাছাকাছি মানুষ আছে। খুঁতখুত করছে মনটা। আমারও। সোহানা নয় তো? সময়ের অনেক আগে হয়ে যায়। আমার ধারণা ওরা আমাদেরকে খুঁজে পেয়েছে। চিন্তা করো না জেনি। ঝাড়া 10 সেকেন্ড নড়ল না রানা। চিন্তা করলো কি করবে। এখানে শান্ত হয়ে বসো তুমি, অবশেষে বলল ও। গ্যারেজ থেকে গাড়িটা বের করে সামনের উঠানে আনছি আমি। না রানা, তোমাকে আমি বেরোতে দেবো না, ওরা তোমাকে গুলি করবে। এখনই করবে না জিনি, আমি এখানে আছি ওরা জানে, কিন্তু জানে না যে তুমিও এখানে আছো। আমাকে খুন করার আগে নিশ্চিত হতে চাইবে ওরা। ওরা ওরা তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। পড়বে না। পেনি ফিদারের লোক হলে পড়বে না। শার্টের বোতাম খুলল রানা। কেন? কারণ আমাকে ওরা চেনে। সহজ সুরে বলল রানা, কোনো গর্ব নেই। শার্টের ভেতর সুন্দর দেখতে ছোট্ট 2টো ছুরি খাপ সহ বুকের বাম দিকে সেটে রয়েছে। রানার বোতামগুলোর সূক্ষ্ম শব্দ ঠিকই শুনতে পেয়েছে যিনি। ছুরি দুটোর অস্তিত্ব সম্পর্কে আগেই সচেতন সে। এই মুহূর্তে শিরদাঁড়া বেয়ে ভয়ের একটা ঠান্ডা স্রোত নেমে এলো। তাছাড়া, বলল রানা, আরো সহজ একটা সুযোগ দিচ্ছি ওদেরকে আমি। কি করতে হবে মন দিয়ে শুনো। 2 মিনিট পর বুকের ভেতর হাতুড়ির বাড়ি পড়ছে যিনি। দম বন্ধ করে অপেক্ষা করছে সে।
গ্যারেজ থেকে গাড়িটা বের করে কটেজের সামনে আনলো রানা। মৃদু শীষ দিচ্ছে, শান্তভাবে বারান্দা হয়ে ঢুকে পড়লো ঘরের ভেতর। নিজের ব্যাগ দুটো তুলে নিল ও, আবার বেরিয়ে এলো। গাড়ির পেছনে রাখলো ওগুলো। গাড়ির অফ সাইড কটেজের দিকে দাঁড়িয়ে আছে ছোট্ট বারান্দার কাছাকাছি। হেডলাইট জ্বলছে, ইঞ্জিন সচল, সামনের দুটো দরজা সম্পূর্ণ খুলে রেখেছে রানা। বারান্দায় হলুদ একটা আলো জ্বলছে, আলোকিত করে রেখেছে উঠানটা। কটেজের ভেতর ফিরে এলো রানা, আলো নেভালো, জেনির হাত ধরে বেরিয়ে এলো হলে। বারান্দায় বেরোবার আগে বারান্দার আলোটা নেভালো। হঠাৎ করে অন্ধকার হয়ে গেল কটেজের সামনেটা। বারান্দায় বেরিয়ে এসে দরজায় তালা লাগালো রানা। স্বাভাবিক গলায় বলল, চলো বেরিয়ে পড়া যাক। শরীরটা কাঁপছে জেনির। তাকে নিয়ে গাড়ির অপর দিকে চলে এলো রানা। ফিসফিস করে বলল, কোনো ভয় নেই, ওরা অন্তত তোমার কোনো ক্ষতি করবে না। প্যাসেঞ্জার সিটে জেনি উঠে বসতেই দরজাটা বন্ধ করে দিল রানা। তারপর অত্যন্ত দ্রুত অফসাইড দরজার সামনে এসে দাঁড়ালো। সিটের ওপর দিয়ে সাপের মতো দরজা দিয়ে বেরিয়ে রানার পায়ের ওপর চলে এলো জেনি। গাড়ির ভেতর তাকিয়ে রানা বলল, সব ঠিক আছে? ইতিমধ্যে গাড়ি ও কটেজের মধ্যবর্তী ছোট্ট জায়গাটা পেরোতে শুরু করেছে জেনি। ছোট্ট অন্ধকার বারান্দার এক কোণে জড়সড় হয়ে বসে থাকলো মেয়েটা। ইতিমধ্যে গাড়িতে উঠে দরজা বন্ধ করেছে রানা। দ্রুত ছুটল রানার পন্টিয়াক। কাঁকড় ছড়ানো পথে একবার হড়কে গেল চাকা। গাড়ি পথের সামনে হঠাৎ করে লাফ দিয়ে পড়লো একটা মূর্তি। গাছপালার আড়ালে লুকিয়েছিল এতক্ষণ। হাতে একটা টর্চ, গাড়ি থামাবার জন্য এদিক ওদিক নাড়ছে আলোটা। গাড়ির গতি আরো বাড়িয়ে দিল রানা। একবারে শেষ মুহূর্তে চেঁচিয়ে উঠে আরেক লাফে পথ থেকে সরে গেল মূর্তিটা। 3 সেকেন্ড পর চওড়া রাস্তার উপর উঠে এলো পন্টিয়াক। অন্ধকার বারান্দায় এখনো কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে জেনি। হাতের ভাঁজে মুখটা ঢাকা, ঠিক যেভাবে ঢেকে রাখতে বলেছে তাকে রানা। কটেজের চাবিটা তার ডান হাতের মুঠোর ভেতর। পন্টিয়াকের গর্জন শুনতে পেল সে। তারপর বিভিন্ন দিক থেকে নানা রকম শব্দ ভেসে এলো। কাকর ও ঘাসের উপর ছুটন্ত পদশব্দ। তার মাত্র কয়েক ফুট দূর দিয়ে কে যেন ছুটে গেল। দাঁতে দাঁত চাপলো কেউ। অশ্রাব্য একটা গালি দিল আরেকজন। আরেকটা গলা পেল জেনি। উচ্চারণ শুনে মনে হলো আমেরিকান। লোকটা হাসলো, তারপর বলল, গাড়ির ভেতর নিজেই আটকে পড়েছে বাছাধন। আমার জানা মতে সঙ্গে কোনো আর্মস নেই। পায়ের আওয়াজ ও গলার শব্দ ক্রমশ দূরে মিলিয়ে গেল। কাছাকাছি কোথাও থেকে একটা গাড়ি স্টার্ট নিল। ইঞ্জিনের জোরালো আওয়াজ শুনে জেনি বুঝলো পন্টিয়াককে ধাওয়া করে ধরে ফেলবে ওরা। রানার জন্য আতঙ্ক বোধ করলো সে। কাঁপতে কাঁপতে দাঁড়ালো, চাবি ঢোকালো কি হলে। ব্যাপারটা আমার ভালো ঠেকছে না, বললেন মার্ভিন লংফেলো। ডেস্কের উপর পড়ে থাকা আইডেন্টিটি ছবিটার উপর আরেকবার চোখ বুলালেন। ডক্টর জিনসনের দরজায় যে দৈত্যাকার লোকটাকে দেখা গিয়েছিল, যে রাতে উনি মারা গেলেন, এ তারই ছবি আঁকা হয়েছে। মিলটা সহজেই ধরা পড়ে চোখে। রাত প্রায় 1:30। ঘুমিয়ে আছে লন্ডন শহর। নিজের ক্লাবে 1টা পর্যন্ত ব্রেস খেলেছেন বিএসএস চিফ। তারপর বাড়ি ফেরার পথে হোয়াইট হল অফিসে একবার ঢু মারতে এসেছেন। তার সহকারী রবার্ট নেলসন আজ রাতে ডিউটি অফিসার। মোটেও ভালো ঠেকছে না। আবার বললেন মার্ভিন লংফেলো। ডানকে গানকে আপনি সন্দেহ করছেন স্যার? জিজ্ঞেস করলো নেলসন। কোন রকম উদ্বেগ তাকে স্পর্শ করেনি। ডান কেগান নামে ব্রিটিশ মিউজিয়ামে কেউ নেই। বলছেন প্রকাণ্ড লোকটা, আপনার ধারণা ডক্টর জিমসন সিঁড়ি থেকে পড়ে মারা যাননি? এই প্রকাণ্ড লোকটা তার ঘাড় মটকে দিয়েছে? মেট্রোপলিটন পুলিশ বলছে অ্যাক্সিডেন্টাল ডেথ। হেঁটে জানালার সামনে চলে এলেন মার্ভিন লংফেলো। হোয়াইট হলের দিকে তাকালেন। ফ্রেজার আমাকে দিয়ে আইডেন্টিটি ছবিটা তৈরি করালো। বলল লোকটাকে খুঁজে বের করা হবে, কিন্তু মুখে যাই বলুক তাকে খুব সিরিয়াস বলে মনে হয়নি। তাহলে কি করার আছে আমাদের? কেসটা আমাদের নয়, পুলিশের, বললেন মার্ভিন লংফেলো। কিন্তু পুলিশ যদি আগ্রহ না দেখায়? এদিকে পানামা থেকে সোহানা চৌধুরীর ফিরতে এখনো দেরি আছে। উনি বোধহয় বেনিফিটারের একটা ব্যবস্থা না করে ফিরবেন না, বলল নেলসন। বিশেষ করে ওর সঙ্গে যখন মিস্টার রানার দেখা হচ্ছে। মাথা ঝাঁকালেন মার্ভিন লংফেলো। নেলসন কি বলছে সেদিকে তেমন খেয়াল নেই। আপন মনেই চিন্তা করছেন তিনি। চিন্তা করছেন একটা লোকের কথা। কেমন লোক সে, যার শরীরটা হাতির মতো?
তার নার্ভ কি ইস্পাত? ঠান্ডা মাথায় একজন মানুষকে খুন করলো, বাড়ি থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করছে, এই সময় দেখলো একটা গাড়ি এসে থামলো, তবুও এতটুকু নার্ভাস হলো না। অপ্রত্যাশিত বিপদের মধ্যে হাসলো লোকটা, সকৌতুকে হাসলো। ব্যাপারটা অস্বাভাবিক, ভীতিকর রকম অস্বাভাবিক। তুমি ঠিকই বলেছ, পানামা থেকে আগে ওরা ফিরে আসুক, তারপর সিদ্ধান্ত নেব কি করা যায়, অন্যমনস্কভাবে বললেন তিনি। কটেজের পেছন দিকে ছায়ার ভেতর স্থির হয়ে দাঁড়িয়ে আছে একটা নারী মূর্তি, সোহানা। ভাড়া করা টয়োটা চোখের আড়ালে রাস্তায় রেখে এসেছে। কটেজের কোনো জানালায় আলো নেই দেখে বুঝতে পারছে খারাপ কিছু ঘটেছে। কালো শোল্ডার ব্যাগ থেকে MAB অটোমেটিকটা বের করলো সোহানা, সাবধানে সামনে বাড়ল। ক্যাপ্টেন হার্মিটেজের অফিসে কাপড় বদলেছেও, কোকড়ানো সুতি কাপড়ের কালো শার্ট পরেছে, সঙ্গে ফুলে থাকা গাঢ় রঙের স্কার্ট ও মোকাসিন। স্কার্টের একদিকে চেইন লাগানো, টান দিলেই ফাঁক হয়ে যাবে। কটেজের পেছন দিকের দরজায় এক মুহূর্ত অপেক্ষা করলো সোহানা। অন্ধকার পরিবেশটার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে নিজেকে, অনুভূতি দিয়ে বুঝতে চাইছে আশেপাশে কেউ লুকিয়ে আছে কিনা। বিপদের কোনো আভাস পেল না। ঠোঁট সরু করে মৃদু শীষ দিল একবার। প্রথমবার কোনো সাড়া পাওয়া গেল না, আবার শীষ দিল ও। এবার প্রায় সঙ্গে সঙ্গে পাল্টা শীষ ভেসে এলো কটেজের ভেতর থেকে। ধৈর্য ধরে অপেক্ষায় থাকলো সোহানা। 10 সেকেন্ড পর দরজায় টোকা পড়ল মৃদু, প্রথমে 3 বার, তারপর 2 বার। অটোমেটিকের বার দিয়ে প্রথমে 1 বার, তারপর ঘন ঘন 2 বার টোকা দিল সোহানা। দরজায় চাবি ঢোকাবার আওয়াজ হলো, এক মুহূর্ত পর খুলে গেল কবাট। রানা নয়, একটা মেয়ে। দাঁড়াবার ভঙ্গি দেখে বোঝা গেল উত্তেজনায় টান টান হয়ে আছে সে। কোনো ভয় নেই, আমি সোহানা চৌধুরী, বলল ও। এক পাশে সরে দাঁড়ালো মেয়েটা। কিচেনে ঢুকলো সোহানা, ঢুকেই ভেতর থেকে বন্ধ করে দিল দরজা। প্রায় গাঢ় অন্ধকার ভেতরে কোন রকমে শুধু মেয়েটার আকৃতি দেখতে পাচ্ছি। কিছু লোক এসেছিল। গলাটা কাপা কাপা হলেও শান্ত রাখার চেষ্টায় আছে জেনি। রানা তাদেরকে সরিয়ে নিয়ে গেছে। খুশি হলো সোহানা, মেয়েটা প্রলাপ বকছে না, প্রথমেই কাজের কথা বলছে। সন্দেহ নেই এ সাধারণ মেয়ে নয়। তার মানে বাড়িটার উপর ওদের নজর নেই, বলল ও। পেন্সিল টর্চ জেলে আলোর সুইচটা খুঁজে নিয়ে টিপে দিল। রেডিওতে রানা আমাকে তোমার নাম বলেনি। জেনি, জেনি উডহাউস। এক হারা গড়ন, দেখতে অত্যন্ত সুন্দর। চুল এভাবে কাটা না হলে, চেহারায় ভয়ের ছাপ না থাকলে আরো সুন্দর লাগত। চোখ দুটি পুরোপুরি খোলা, জানা না থাকলে ধরা প্রায় অসম্ভব যে মেয়েটা অন্ধ, কারণ চোখ দুটো জ্যান্ত, নিষ্প্রাণ নয়। শুধু তাকানোর ভঙ্গির মধ্যে আভাস পাওয়া যায়। তার কাঁধে একটা হাত রেখে সোহানা বলল, সব ঠিক হয়ে যাবে জেনি, তোমার উপর দিয়ে অনেক বিপদ গেছে জানি আমি, তবে এখন আর ভয় পাবার কিছু নেই। আমরা নিরাপদে বের করে নিয়ে যাব তোমাকে। আমি রানার জন্য চিন্তিত, স্পষ্ট ভাষায় সরাসরি বলল জেনি। তার গলায় উদ্বেগের চেয়ে রাগই বেশি। মনে মনে মেয়েটার প্রশংসা করল সোহানা, সরল, স্পষ্টবাদী। চিন্তিত আমিও জেনি, তবে বিপদে আগেও পড়েছেও, নিজেকে কিভাবে রক্ষা করতে হয় জানে। রানা তোমার ছবি তুলেছে? তুলেছে, ছেলের ছবি। ব্যাগে হাত ভরে এনভেলপটা বের করলো জেনি। নাও। হেসে ফেললো সোহানা। বুড়ি সাজার চেয়ে ভালো নয়, এসো কাজটা সেরে ফেলি। শোল্ডার ব্যাগটা কিচেনের একটা শেলফে নামিয়ে রাখলো ও। ভেতর থেকে একে একে বের করলো পাসপোর্ট, কলম, মেটাল স্ট্যাম্প, অ্যাডহেসিভ এর ছোট একটা টিউব। মাত্র কয়েক মিনিট লাগবে। অন্ধকারে যে কোমল স্বরটা শুনতে পাচ্ছে জেনি, শুধু আওয়াজটাতেই সীমাহীন স্বস্তি বোধ করছে সে। গলাটা মিষ্টি বলে কি? রানার গলার সঙ্গে তুলনা চলে না, কারণ এটা সম্পূর্ণ আলাদা ধরনের কণ্ঠস্বর। তবু কোথায় যেন একটা অদ্ভুত মিল আছে বলে মনে হলো জেনির। মনটা শান্ত হয়ে আসছে তার, নিরাপদ বোধ করছে, ঠিক রানা উপস্থিত থাকলে যেমন করত। সমস্ত ভয় ও উদ্বেগ কোথাও উধাও হলো বলতে পারবে না সে। ইচ্ছে হলো সোহানার সঙ্গে গল্প করে। তুমি ফোন করার পর আমার চুল কাটলো রানা, ফটো তুললো, সুটকেস গোছালো, তারপর বুঝতে পারলো বিপদ হতে যাচ্ছে। আমিও বুঝতে পারলাম ওরা আমাদেরকে পেয়ে গেছে। ধীরে ধীরে সব কথা বলে গেল জেনি। আরেকটা গাড়ি নিয়ে রানাকে অনুসরণ করলো ওরা।
শব্দ শুনে বুঝতে পারলাম আমি। আওয়াজ শুনে মনে হলো রানার চেয়ে ওদের গাড়িটা আরো জোরে ছুটতে পারে। শুধু গাড়ি ভালো হলে হবে না, রানার মতো ড্রাইভারের সঙ্গে জিততে হলে আরো অনেক কিছু দরকার হবে ওদের। শান্তভাবে বলল সোহানা। এবার তুমি সই করবে, পারবে তো? যেখানে যা লেখার আমি সব লিখে ফেলেছি। তোমার নাম বব রিগান। শুধু আঙুল রেখে দেখিয়ে দাও কোত্থেকে শুরু করব। কলমটা নিয়ে সই করলো জিনি। ঠিক হয়েছে? চমৎকার। তাহলে সবাই ওরা রানার পেছনে ছুটল। তারপর সব যখন শান্ত হয়ে এলো, ঘরে ঢুকে তোমার অপেক্ষায় বসে থাকলাম। রানা আমার সুটকেসটা রেখে গেছে, যেটা আমাকে কিনে দিয়েছিল। শার্ট প্যান্ট বের করে পরে ফেললাম, হ্যাটটা রাখলাম টেবিলের ওপর। ও আমাকে বলে গেছে তুমি 9:30টার সময় আসবে, এসে আশরাফ চৌধুরী নামে এক ভদ্রলোকের কাছে নিয়ে যাবে। আলো নিভিয়ে রাখতে বলল, যাতে তুমি ধারণা করো খারাপ কিছু ঘটেছে। তুমি শীষ দেবে, টোকা দেবে দরজায়, এসবও বলে গেছে রানা। কতক্ষণ ধরে অপেক্ষা করছো তুমি জেনি? প্রায় 8 ঘন্টা। লাভ দিও না, সিল মারছি পাসপোর্টে। হয়েছে। ধন্যবাদ। খুব কম মানুষই আমাকে সাবধান করার কথা ভাবে। রানা ভাবত। হ্যাঁ। কাপা কাপা নিঃশ্বাস ছাড়লো জিনি। ওর জন্য আমি খুব চিন্তায় আছি। শান্ত হলো রানা। মনে কোনো সন্দেহ নেই ওদেরকে খসাতে পেরেছিল। হাইওয়েতে যতক্ষণ ছিল প্যান আমেরিকানায় ওর পন্টিয়ারকে ধাওয়া করেছিল একটা গাড়ি। হাইওয়ে ছেড়ে আরেক রাস্তায় চলে আসার পর সেটাকে আর পেছনে দেখা যাচ্ছে না। রাস্তার এই অংশটা পুরনো। ঘন্টায় 50 মাইল বেগে ছুটছে পন্টিয়াক, যাচ্ছে পানামা সিটির দিকে। পেছনে একটা গাড়ি রয়েছে, তবে এটা সেটা নয়। এটার জোড়া হেডলাইটের মাঝখানে ব্যবধান অনেক বেশি। রানা সিদ্ধান্ত নিল শহরতলির কোথাও থামবেও পুলিশ স্টেশনে ফোন করে ক্যাপ্টেন মিগুয়েল হার্মিটেজের সঙ্গে কথা বলবে। হোটেল সান্তা মারিয়ায় নয়, সোহানা আশা করবে ওখানেই তার সঙ্গে যোগাযোগ করবে। জেনিকে হোটেলে পৌঁছে দেওয়ার পর ওখানে আর 1 সেকেন্ডও থাকবে না সে। পকেট হাতড়ে দেখে নিল রানা ফোন করার জন্য খুচরো 5 সেন্টে আছে কিনা। তারপর আয়নার দিকে তাকালো। পেছনের গাড়িটা কাছে চলে এসেছে। চোখ ধাঁধানো উজ্জ্বল হেডলাইটের আলোর উপর এবার আরেকটা আলো দেখতে পেল ও। অনবরত ঘুরছে সেটা। তার মানে ওটা পুলিশের একটা পেট্রোল কার। রাস্তা খারাপ, আগেই স্পিড কমিয়ে এনেছে রানা। নিজের উপর খুশি হলো ও। দ্রুত পন্টিয়াকের পাশে চলে এলো পুলিশ কার। পাশে এলো, তারপর আর সামনে বাড়ল না। ওটা ডজ ইউটিলিটি ট্রাক, রংটা খয়েরি, দরজায় বড় করে হলুদ নাম্বার লেখা রয়েছে। ক্যাপ পরা 2 জন লোককে দেখলো রানা, সামনে বসে আছে। জানালা দিয়ে একটা হাত বেরিয়ে এলো, থামতে বলছে ওকে। মনে মনে বিরক্ত হলেও স্পিড কমালো রানা, রাস্তার ধারে দাঁড় করালো পন্টিয়ার। পেছনে থামলো ডজ। ইঞ্জিন বন্ধ করে জানালার কাছ নামালো রানা। অপেক্ষা করছে। স্প্যানিশ ভাষাটা ভালোই জানেও, অফিসারদের সঙ্গে কথা বলতে অসুবিধা হবে না। হাইওয়ে ছাড়ার পরও 2-1 স্পিড লিমিট লঙ্ঘন করেছেও। ভাগ্য ভালো হলে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেবে ওকে। আয়নায় চোখ রেখে রানা দেখলো কার থেকে নেমে অলস ভঙ্গিতে হেলে দুলে এগিয়ে আসছে পুলিশ 2 জন। একসঙ্গে নয়, আলাদাভাবে এলো তারা, পন্টিয়াকের দুদিক দিয়ে। জানালা দিয়ে মুখ বের করে তাকাতে যাবে রানা, দেখলো চোখ থেকে 12 ইঞ্চি দূরে লোমশ হাতে ধরা রয়েছে কুৎসিত দর্শন একটা অটোমেটিক। নিজের ওপর খুব রাগ হলো মাসুদ রানার। স্মিথ অ্যান্ড ওয়েসন ডাবল অ্যাকশন 9mm অটোমেটিকের প্রধান বৈশিষ্ট্য হলো হোলস্টার থেকে বের করে ট্রিগার টিপতে সময় লাগে অত্যন্ত কম, কারণ চেম্বার লোড করা ও হ্যামার নামানো অবস্থায় নিরাপদে বহন করা যায় ওটা। পানামিয়ান পুলিশ বাহিনী এ ধরনের একটা সাইড আর্ম ব্যবহার করবে বলে মনে হয় না। অটোমেটিক থেকে রান্নার দৃষ্টি উপরে উঠে গেল। ভরাট ভারী একটা মুখ। এরকম মুখ আগেও দেখেছে রানা, শেষবার মাত্র কদিন আগে একটা দ্বীপে। এগুলোর কাজই ত্রাস ও আতঙ্ক ছড়ানো, প্রফেশনাল ক্রিমিনালের। রানার পেছনে দরজাটা খুলে গেল, কর্কশ আওয়াজ পেল ও। নড়বে না। পেছনের সিটে কিছু আছে কিনা দেখছে লোকটা। সামনের লোকটার পুলিশ ক্যাপ ও জ্যাকেট আরো ছোটখাটো করার জন্য তৈরি করা হয়েছে। ট্রাউজারটা ইউনিফর্ম নয়, খয়েরি স্যুটের অংশ। অটোমেটিকের কালো চোখের দিকে তাকালো রানা, বুঝলো ওর কিছু করার নেই। পেছনের লোকটা প্রচন্ড রাগে গর্জে উঠল, ছুরিটা গাড়িতে নেই। সামনের লোকটা খানিক ঝুঁকলো, রানাকে ছাড়িয়ে গাড়ির ভেতর চলে গেল তার দৃষ্টি। তারপর মাথা ঝাঁকালো সে।
সাবধান হবার সুযোগ পেল না রানা। দ্বিতীয় অটোমেটিকের বারটা সবেগে নেমে এলো মাথার উপর। ফোনের রিসিভার তুলে ক্যাপ্টেন বলল, হারমিটেজ। ডিউটি অনেক আগেই শেষ হয়েছে তার, শুধু সোহানার অনুরোধে এখনো পুলিশ স্টেশনে বসে আছে। ক্যালে 46 এর মোড় থেকে বলছি, বলল সোহানা। মিস্টার রানা আপনাকে ফোন করেছেন? এখানে না, আমার ধারণা ছিল তিনি আপনার সঙ্গে আছেন। ওরা ওকে খুঁজে পায়, ওদেরকে কটেজ থেকে সরিয়ে নিয়ে গেছেন তিনি। মেয়েটাকে আমি নিরাপদে পৌঁছে দিয়েছি, কিন্তু মিস্টার রানা ওখানে যাবেন না, তিনি ফোন করবেন আপনাকে। এখনো করেননি। হাত ঘড়ির উপর চোখ বুলিয়ে গম্ভীর হলো ক্যাপ্টেন হারমিটেজ। পরিস্থিতি ঘোলাটে লাগছে। আমি চাই না আমার এলাকায় কোনো খুন খারাপি হোক। সে তো আমিও চাই না, বলল সোহানা। আমি ফিরছি, আপনি আমাকে নিতে আসবেন? তার দরকার নেই। স্টেশনের উপর দুজন লোক নজর রাখছিল, 10 মিনিট আগে তাদেরকে আমি আটক করেছি। গাড়ি নিয়ে সোজা ঢুকে পড়তে পারেন। 15 মিনিট পর ক্যাপ্টেন হারমিটেজের অফিসে ঢুকলো সোহানা। চেয়ার ছেড়ে দাঁড়ালো ক্যাপ্টেন, বলল, আমাদের জন্য খাবার আনতে দিয়েছি, আপনাকে রেখে আমার তো আর বাড়ি ফেরা হচ্ছে না। ধন্যবাদ ক্যাপ্টেন। একটা চেয়ার টেনে বসলো সোহানা। কি করবেন বলে ভাবছেন? অপেক্ষা। তাতে মিস্টার রানার কোনো উপকার হবে কি? এখনো আমি জানি না ওর কোনো সাহায্য দরকার আছে কিনা। তিনি যদি ওদের হাতে ধরা পড়ে থাকেন? জানতে চাইল ক্যাপ্টেন হারমিটেজ। প্রথমে ওরা জানার চেষ্টা করবে মেয়েটা কোথায় আছে। মিস্টার রানা যদি বলে দেন, ওরা ওকে খুন করবে। 1 সেকেন্ড চুপ করে থাকলো ক্যাপ্টেন, তারপর বলল, আপনাকে তেমন উদ্বিগ্ন বলে মনে হচ্ছে না। মনে না হলেও আমি উদ্বিগ্ন, শান্ত গলায় বলল সোহানা। তবু ওর বলার ভঙ্গিতে এমন একটা কিছু আছে, হঠাৎ সচকিত হয়ে উঠল ক্যাপ্টেন। নিজেকে নিয়ে গর্ব করার মানুষ নয় সে, তবু জানে সাহসের কোনো অভাব নেই তার মধ্যে। শহরটাকে পরিচ্ছন্ন রাখতে গিয়ে সারা শরীরে অসংখ্য দাগ পড়ে গেছে। তবে এই মুহূর্তে একটা কথা ভেবে খুশি লাগলো তার, মাসুদ রানার প্রতিপক্ষ নয় সে তাকে কথা বলাবার বা খুন করার চেষ্টা করছে না। ক্যাপ্টেন বলল, আমার বিশ্বাস মিস্টার রানাকে ওরা ধরে ফেলেছে। আপনার বিশ্বাসের কারণ? 1 ঘন্টা আগে একটা পুলিশ কার চুরি গেছে আমাদের এখান থেকে, কোরেরার মাঝখানে একটা রাস্তায়। ড্রাইভার আর তার সঙ্গীকে অজ্ঞান অবস্থায় পেয়েছি আমরা। জ্ঞান ফেরার পর শুধু বলতে পেরেছে যারা হামলা করেছিল তারা আমেরিকান, ওদের জখম গুরুতর। পুলিশ কার? বিড়বিড় করলো সোহানা। ক্যাপ্টেনের মনে হলো সম্ভাব্য তাৎপর্য নিয়ে চিন্তা করছে। আর কিছু? হ্যাঁ, খানিক পর পুলিশ কারটা পাওয়া গেছে ওখান থেকে 1 মাইল দূরে। পুরনো এক রাস্তায় পাওয়া গেছে খালি একটা পন্টিয়ার। মালিককে চেনার মতো কোনো কাগজপত্র পাওয়া যায়নি, তবে গ্যারেজগুলোর খবর নিচ্ছি আমরা। গাড়িটা একটা রেডিও পাওয়া গেছে ড্যাশের নিচে। নিচের ঠোঁটটা একবার কামড়ালো সোহানা। ওটা মিস্টার রানার গাড়ি, বলল ও। ওকে ধরার জন্য পুলিশ কার ব্যবহার করেছে ওরা। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না, তারপর ক্যাপ্টেন স্তব্ধতা ভাঙল। পেনিফিদারকে খুঁজছি আমরা, কিন্তু উপর মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো অ্যাকশন নেওয়া যাবে না, শুধু রিপোর্ট করতে হবে। আমার নিজস্ব কিছু লোক হোটেলগুলোতে খবর নিচ্ছে। ধন্যবাদ ক্যাপ্টেন, বলল সোহানা। ভালো হয় যদি পোর্টগুলোর উপর নজর রাখার ব্যবস্থা করতে পারেন। পেনিফিদারের ইয়ট আছে। 1 মুহূর্ত পর আবার বলল, আমার নিজের কোনো বিশ্বস্ত কন্ট্যাক্ট নেই, কাজে আপনার উপরই ভরসা। পোর্টেও লোক পাঠিয়েছি, কাজটা কঠিন। আমরা জানি না কি নাম নিয়ে পানামায় ঢুকেছে সে, তার কোনো ছবিও আমাদের কাছে নেই। তবে আপনার দেওয়া বর্ণনা সবাইকে আমি জানিয়ে দিয়েছি। 2 ভাবে কাজ শুরু করেছি আমি। কথা না বলে মুখ তুলে শুধু তাকালো সোহানা। নক হলো দরজায়। উঠে গিয়ে দরজা খুললো ক্যাপ্টেন, তবে অফিসে কাউকে ঢুকতে দিল না। টেবিলে আবার ফিরে এলো সে, খাবারের ট্রেটা নামিয়ে রাখলো। আপনি আমাকে জানিয়েছেন পেনিফিদারের সঙ্গে যারা আছে তারা সবাই আমেরিকান, একজন বাদে, সে স্কটল্যান্ডের লোক। এদেরকে দেখতে পেলে আমার লোকজন শুধু আমার কাছে রিপোর্ট করবে। ট্রের উপর চোখ বুলিয়ে জিজ্ঞেস করলো ক্যাপ্টেন, গরম থাকতে থাকতে খেয়ে নিলে হতো না? আগে আপনার কথা শেষ হোক। আরেক লাইনে তদন্ত শুরু করেছি আমি। পানামানিয়ান গুন্ডাদের ব্যবহার করছে পেনিফিদার, তার মানে ওদের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে তাকে। 2 জনকে আমরা ধরেছি, তারা চুনোপুটি হলেও 2-1টা তথ্য পাওয়া গেছে, সেগুলো চেক করে দেখা হচ্ছে। তার মানে এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া আমারও কিছু করার নেই।
ধন্যবাদ ক্যাপ্টেন। খাওয়ার পর তাহলে আমাদের সময় কাটবে কিভাবে? চোখে কৌতুক সোহানার চেহারার উপর সপ্রশংসা দৃষ্টি বুলালো ক্যাপ্টেন। আপনার কোনো প্রস্তাব আছে? সরাসরি জিজ্ঞেস করলো সোহানা। আছে বলে হাসলো ক্যাপ্টেন হার্মিটেজ। আপনি সুন্দরী, ভেরি ডিস্টার্বিং। আমি আপনার উপর থেকে মনটাকে অন্যদিকে ফিরিয়ে রাখতে চাই। আপনি দাবা খেলেন মিস সোহানা? খেলি, শান্ত গলায় বলল সোহানা। সময় কাটানোটা তাহলে কোনো সমস্যা হবে না? আড়ষ্ট হাসি দেখা গেল ক্যাপ্টেনের মুখে। ট্রের দিকে সোহানার দৃষ্টি আকর্ষণ করলো সে। নিন, শুরু করুন। হেসে উঠে ব্রুনেল বলল, রানা, তুমি এক নম্বর মিথ্যু। তাহলে অন্য একটা গল্প বলি, বিশ্বাসযোগ্য। খুলির ব্যথাটা ভুলে থাকার চেষ্টা করছে রানা। ভুল তো আমারই হয়েছে। বিশ্বাসযোগ্য অথচ মিথ্যে গল্পটাই প্রথমে বলা উচিত ছিল। আমার জায়গায় সোহানা হলে এই ভুল করতো না। মানে? দুজনের কাজের ধারা দুরকম, শান্তভাবে বলল রানা। হাতে পড়লে আমি কখনো প্রলাপ বকি না, যা বলার সত্যি বলি। কারণ আসল কথাগুলো আগে বা পরে প্রতিপক্ষ ঠিকই জানতে পারবে। বলতে চাইছি, পায়ের তলায় মোমবাতি ধরলে কারো পক্ষে বেশিক্ষণ মিথ্যে কথা বলা সম্ভব নয়। মোমবাতি কেমন? ব্রুনেলের চোখ দুটো ঝিক করে উঠল। ভালো একটা আইডিয়া পাওয়া গেল। 2 মিনিট, খুব বেশি হলে, মাথা ঝাঁকিয়ে বলল রানা। তারপরই হর হর করে বেরিয়ে আসবে সব কথা। কাজে পা পুড়িয়ে লাভ কি? আগে ভাগে সব বলে ফেলা ভালো নয়? তারপরও পা পোড়ানো যেতে পারে পুরনো বন্ধুত্বের খাতিরে। হোটেলে বসে কাজটা করা বোকামি হবে। রানার গলায় সন্দেহ। চাইলেও আমি চুপ করে থাকতে পারবো না। আমার চিৎকারে ছুটে আসবে সবাই। তোমার কথায় যুক্তি আছে, স্বীকার করলো ব্রুনেল। তবে হোটেলটায় লোক প্রায় নেই বললেই চলে। মালপানি ঢালা হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। বলতে পারো গোটা হোটেলটাই ভাড়া করেছি আমরা। তাছাড়া কি করে ভাবলে আমাদের কাছে টেপ নেই? যখন দেখবো পা দুটো ভালো মতো পড়েছে, তখন জিজ্ঞেস করবো সত্যি কথা বলবে কিনা। আমার ধারণা এরপর তুমি মিথ্যে বলার ঝুঁকি নেবে না। ঝুঁকি আমি প্রথমবারই নিইনি, যা বলার সত্যি বলেছি। তবু মোমবাতি ব্যবহার করে দেখতে পারি আমরা সত্যি তুমি সত্যি কথা বলেছো কিনা, মানে দ্বিতীয় গল্পটা প্রথমটার সঙ্গে হুবহু মেলে কিনা। মাথা নাড়ল রানা। দ্বিতীয় গল্পটা প্রথমটার সঙ্গে মিলবে না, শান্ত বিনয়ের সঙ্গে বলল রানা, প্রায় ক্ষমা প্রার্থনার স্বরে। তুমি অন্য কিছু শোনার জন্য আমার পা সেদ্ধ করবে, কষ্ট কম পাবার জন্য তাড়াতাড়ি করে নতুন একটা গল্প বানাবো আমি। সেটা সত্যি কিনা চেক করতে হবে তোমাকে। তার চেয়ে প্রথমবার যেটা বলেছি সেটাই চেক করে দেখো না কেন? আরে গাধা, মাত্র 15 মিনিট লাগবে তোমার। রানার সামনে পায়চারি শুরু করলো ব্রুনেল। হাত দুটো পেছনে, মুখটা হাসি হাসি করে রাখলো সে, যদিও গভীরভাবে চিন্তা করছে। রানা চোখ খোলার পর 1 ঘন্টা পেরিয়ে গেছে। জ্ঞান ফেরার পর দেখলো মেঝেতে পড়ে আছে ও। মাথার ভেতরটা ব্যথায় দপদপ করছে। ওর একটা হাত মুক্ত, অপরটা একটা রেডিয়েটরের মাথা থেকে বেরিয়ে আসা পাইপের সঙ্গে হ্যান্ডকাফ দিয়ে আটকানো। হ্যান্ডকাফটা ব্যারেল লক টাইপের। একা হলে খুলে ফেলা কঠিন নয়, যদি ওর ডান পায়ের জুতো লুকানো ইস্পাতের কাঠিটা হাতে পায়। কিন্তু ওর পায়ের জুতো জোড়া আগেই খুলে নিয়েছে ব্রুনেল। কামরার এক কোণে পড়ে রয়েছে ওগুলো। জুতোর পাশেই দেখা যাচ্ছে ওর জ্যাকেট আর শার্ট। ব্রুনেল এ পর্যন্ত 3 বার মেরেছে ওকে। প্রথম 2 বার যখন ওর জ্ঞান ফিরছিল, তৃতীয়বার দাঁড়াতে দেরি করে। ঘুষিগুলো যে খুব ব্যথা দিয়েছে তা নয়, কারণ ব্রুনেলকে ঠিক পেশিবহুল বলা যায় না। তার আঙ্গুলে একটা আংটি আছে, রানার মুখের 2-1 জায়গায় কেটে দিয়েছে ওটা। ঘুষিগুলো তেমন জোরালো না হলেও ওগুলো খেয়ে মাথার ব্যথাটা আরো বেড়ে গেছে। এখন পর্যন্ত নিজেকে ভাগ্যবান বলেই মনে করছে রানা। সেই সঙ্গে জানে ভাগ্যের এই সহায়তা খুব বেশিক্ষণ পাবে না। প্রতিপক্ষের ফাঁদে ধরা পড়ার সময় পাবার চেষ্টা করা অত্যন্ত ক্লান্তিকর ও যন্ত্রণাদায়ক ব্যাপার। শেষ পর্যন্ত তেমন কোনো উপকারও আসে না। তবে আর কোনো অবলম্বন নেই ওর। আশার আলো দেখা দিতে পারে ওদেরকে যদি দেরি করিয়ে দেওয়া যায়। ও জানে পেনিফিদারকে খুঁজছে সোহানা, সময় মতো তাকে পেয়েও যেতে পারে ও। রানা ও ব্রুনেল ছাড়াও বেডরুমে আরো 2 জন লোক রয়েছে, পেনিফিদার ও নিকেল। নিকেল দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখটা সরু, ভেতর দিকে তোবড়ানো, দেখে মনে হয় ঠোঁট বলে কিছু নেই। একটা চেয়ারে বসে আছে পেনিফিদার। ভঙ্গিটা শুয়ে থাকার মতো,
মুখ তুলে তাকাচ্ছে না। সরু একটা লেদার হার্নেস নাড়াচাড়া করছে সে। হার্নেসে আটকানো রয়েছে রানার ছুরি দুটো। ব্রুনেল বলল, আবার শুরু করা যাক। তুমি জানতে তোমার বান্ধবী আজ সন্ধ্যের ফ্লাইটে আসবে? কেমন? জানতাম। কিভাবে? আমার পয়েন্টিয়াক সার্চ করার জন্য লোক পাঠাও, শান্ত গলায় বলল রানা। ড্যাশবোর্ডের নিচটা দেখতে বলবে, একটা রেডিও আছে ওখানে, KW2000। তা আছে, নিঃশব্দে হাসলো ব্রুনেল। তোমাকে বের করে আনার পর চেক করে দেখেছি ওরা। তাহলে কথা ছিল তোমাকে আর মেয়েটাকে কটেজ থেকে উদ্ধার করবে সোহানা, তারপর নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? পানামা হিলটন। এক রাতের জন্য 2টো কামরা ভাড়া করা হয়েছে, একটা ডাবল রুম সোহানা আর মেয়েটার জন্য, একটা সিঙ্গেল আমার জন্য। চট করে একবার নিকেলের দিকে তাকালো ব্রুনেল, ছোট্ট করে মাথা ঝাঁকালো নিকেল। এ পর্যন্ত সব ঠিকই আছে, বলল ব্রুনেল। এয়ারপোর্টের পোর্টার রিপোর্ট করেছে তোমার বান্ধবী হিলটনে উঠছে। নিকেল কনফার্ম করছে। বলে যাও রানা। একবার তো বলেছি কটেজে পৌঁছতে দেরি করে ফেলে সোহানা, কারণটা আমার জানা নেই। রাত 9টার দিকে আমি টের পাই তোমাদের বাদরগুলো ঘিরে ফেলেছে আমাদেরকে। সান ফ্রান্সিসকো বা শিকাগোয় দক্ষ হতে পারে, কিন্তু পানামার জঙ্গলের সঙ্গে তাদের পরিচয় নেই, জানে না কিভাবে সামনে বাড়তে হয়। তো কাজেই ওদেরকে আমি দূরে সরিয়ে আনি, মেয়েটাকে গাড়িতে তুলি, তারপর বের করে দিই। কটেজ থেকে দূরে আসি আমি একা, ওরা আমাকে ফলো করে। মেয়েটা ঘরে ফিরে গেল। ঘরে ঢুকে সোহানার জন্য অপেক্ষা করার কথা তার। নিঃশব্দে হাসলো রানা। তবে এখন আর ওরা হিলটনে উঠবে না, যেহেতু আমি নিখোঁজ হয়ে গেছি। এক দৃষ্টে রানার দিকে তাকিয়ে আছে ব্রুনেল, লম্বা চিবুকটা আঙুল দিয়ে ঘষছে। সোহানা জেনিকে কটেজ থেকে আনতে যায়নি, ধীরে ধীরে বলল সে। হেসে উঠল রানা। বেশ, যায়নি, তোমরা যাও, তুলে আনো। বলছি সোহানা জেনিকে তুলে আনতে পারবে না, বলল ব্রুনেল। এয়ারপোর্ট থেকে বেরোবার সঙ্গে সঙ্গে তোমার বান্ধবীকে গ্রেফতার করেছে পুলিশ। অসমাপ্ত তদন্ত সমাপ্ত করতে চায়। এখনো পুলিশ স্টেশনে আছে সোহানা, কটেজে যাবার সুযোগ পায়নি সে। রানার মুখের হাসি ধীরে ধীরে ম্লান হয়ে গেল। দীর্ঘ কয়েক সেকেন্ড ব্রুনেলের দিকে তাকিয়ে থাকলো ও। উপলব্ধি করলো ব্রুনেল ধাপ্পা দিচ্ছে না। তাহলে জেনিকে তোমরা পেয়েছো? বেসুরো গলায় অবশেষে পড়ল ও। সেক্ষেত্রে এত নাটক করার কি দরকার ছিল? আমরা তাকে পাইনি, কটেজটা খালি। তাকিয়ে থাকলো রানা, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলল। খুব ভয় পেয়েছিল মেয়েটা। একা হয়ে যাওয়ায় হয়তো ভয়টা আরো বাড়ে, হয়তো। থেমে গেল ও। হয়তো রানা। তাগাদা দিল ব্রুনেল। বলো বলো, চুপ করে থেকে কোনো লাভ নেই। মোমবাতির আইডিয়াটা তোমার হলেও আমাদেরও খুব পছন্দ হয়েছে। হয়তো। আরো 2 সেকেন্ড ইতস্তত করলো রানা, তারপর ক্লান্ত স্বরে বলল, চারদিক অন্ধকার। যাদের চোখ আছে অন্ধকারে তাদের চেয়ে ভালোভাবে নড়াচড়া করতে পারে জেনি। সোহানা আসছে না দেখে আতঙ্কিত হয়ে পড়ে সে। একাই বেরিয়ে পড়ে, জঙ্গলের ভেতর দিয়ে ছুটতে শুরু করে। কোথায় যাবে সে? বোকার মতো প্রশ্ন করো না। পালাবার জন্য ছুটছে, কোথায় কে জানে। সে জানে তার বোনকে খুন করা হয়েছে, যারা খুন করেছে তারা তাকেও ধরতে আসবে। সোহানা না আসায় পালাবার সিদ্ধান্ত নিল সে। ভালো কথা, তাকে তোমরা চাইছো কেন? উত্তর দিল পেনিফিদার মুখ না তুলি। রিসার্চের জন্য, আর্কিওলজিক্যাল রিসার্চ। খাপের ভেতর একটা ছুরি ভরে হাসলো সে। কোনো শব্দ হলো না। মুখ তুলল, তাকালো ব্রুনেলের দিকে। ওই কটেজের চারপাশে তল্লাশি চালাও, অনেক লোক লাগাও, যতগুলোকে পাওয়া যায়। স্থানীয় লোক হতে হবে। এলাকাটা দুর্গম, খুব বেশি দূরে যেতে পারেনি সে। দিনের আলো ফোটার পর 1 ঘন্টার মধ্যে পাওয়া যাবে তাকে। আরেকটা কাজ করতে হবে, ইয়রটা তৈরি অবস্থায় আছে কিনা দেখে রাখো। নিচের ঠোঁটটা 2 আঙ্গুলে টিপে ধরে কি যেন ভাবলো ব্রুনেল, তারপর বলল, বেশি লোক লাগালে কোরেরার চারদিকে একটা আলোড়ন সৃষ্টি হবে। পুলিশ যদি কিছু সন্দেহ করে। ওদেরকে ব্যস্ত রাখার জন্য আমি একটা ব্যবস্থা করছি। হয়তো একটা নয়, 2টো ব্যবস্থা করব। নিকেলের দিকে তাকালো পেনিফিদার। তোমার ডান্ডা দিয়ে সোহানাকে যদি 2 টুকরো করার সুযোগ পাও, খুশি হবে? বেজায় খুশি হব বস। মাংসের ফাঁকটা খুলে গেল, আড়াল থেকে বেরিয়ে পড়লো নিকেলের হলুদ দাঁতগুলো। আনন্দ ও কৃতজ্ঞতায় চোখ দুটো আঁত বোঝা হয়ে এলো।
কালো কেসটা মেঝে থেকে তুলে খুলল সে, নিচু করে ভেতরের জিনিসগুলো দেখালো সবাইকে। খানিক আগে রানার মুখের হাসি নিভে গেল, মনে মনে হাসছিল ও, কারণ ওর গল্প বিশ্বাস করেছে ওরা। ওদের বেশিরভাগ লোক কটেজের পেছনে সময় নষ্ট করতে চলে যাবে, কিন্তু এই মুহূর্তে ওর মন থেকে উধাও হলো হাসি। নিখিলের কালো কেসটার ভেতর ওটা চেক M61 সাবমেশিন গান। স্টকটা ঠিক যেন ইস্পাতের চুলের কাটা, ভাঁজ করে হাত থেকে গুলি ছোড়া যায়, ভাঁজ না করে কাঁধ বা নিতম্ব থেকে। দেখলো ওটার সঙ্গে লম্বা একটা ম্যাগাজিন রয়েছে, 20 রাউন্ড 7.65 mm ব্রাউনিং শর্ট কার্টিজ সহ। স্টক ভাঁজ করা অবস্থায় দৈর্ঘ্যে অস্ত্রটা মাত্র 11 ইঞ্চি। অটোমেটিক বা সেমি অটোমেটিক দুভাবেই গুলি করা যায়। অটোমেটিকে থাকলে M61 2 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে 20 রাউন্ড গুলির সব কটা টার্গেটের গায়ে ঢুকিয়ে দেবে। মাজল ভেলোসিটি 1000 FPS এর একটু বেশি হয়, ওটাতে সাইলেন্সারও লাগানো যায়। কালো কেসটার ভিতর ও জিনিস একটা রয়ে গেছে। নিখিলের চেহারাটাই এমন, দেখে মনে হয় মানুষ খুন করার জন্যই যেন জন্মেছে সে। এ ধরনের একটা মারাত্মক অস্ত্র শুধু তার হাতেই মানায়। আপনি আসলে কি ভাবছেন বলুন তো বস? ব্রুনেল কৌতূহল প্রকাশ করল। ধরে নিচ্ছি জেনি উডহাউসকে পেয়ে গেছি আমরা। দাঁড়ালো পেনিফিদার। হার্নেস ও ছুরিগুলো কামরার এক কোণে ছুড়ে দিল সে। কাজেই রানা আর সোহানাকে আমাদের আর দরকার নেই। আমি চাই রানা মারা যাবার আগে ঘামবে, আর সোহানার মৃত্যুটা হতে হবে দ্রুত ও কুৎসিত। কিন্তু সে তো এখনো পুলিশের কাছে। এখনো। হাত ঘরের ওপর চোখ বুলালো পেনিফিদার। কথার মার পেয়েছে অথবা ঘুষ দিয়ে কয়েক ঘন্টার মধ্যে বেরিয়ে আসবে সে। তা যদি না পারে, তার নাম সোহানা নয়। লিভিং রুমের দরজার দিকে এগুলো সে। রোজিনাকে খবর দাও, তাকে বলো আমি চাইছি সে একটা পার্সেল তৈরি করুক। তারপর পুলিশ স্টেশনে ফোন করে সোহানাকে চাইতে পারে সে।